প্রিয় লিসেনার্স, আসসালামু আলাইকুম। আমি আফনান, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এবারে যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি দিয়েছেন তার নাম আব্দুল্লাহ। ওনার বাড়ি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায়। ঘটনাটি ওনার বড় খালুর সাথে ঘটেছিল। ঘটনাটি ঘটেছিল 1996-97 সাল এমন একটা সময়। ওনার বড় খালু তখন গাজীপুরের একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে সুপারভাইজার হিসাবে কাজ করতেন। তো উনি যখন বাড়িতে ফিরতেন, ফেরার সময় উনি বেশ অনেকটা পথ পায়ে হেঁটে ফিরতেন। ওনার ডায়াবেটিসের সমস্যা ছিল, যার কারণে উনি বাসা থেকে বেশ অনেকটা পথ পায়ে হেঁটে সেই ফ্যাক্টরিতে যেতেন, পায়ে হেঁটে ফিরতেন। হাঁটাহাঁটি বেশি হলে শরীরটা ভালো থাকবে, এই জন্য। এই যে খালু যখন বাড়িতে ফিরতেন, ওনার বাসার কাছাকাছি মোটামুটি আধা কিলোমিটারের মধ্যে ওনার সাথে যাওয়ার মতো লোক পাওয়া যেত না। ওইটুকু পথ রাতের বেলা ওনাকে একাই হেঁটে আসতে হতো। তো উনি অন্যান্য রাতের মতো হেঁটে রাত তখন আনুমানিক 1টার বেশি বাজে। উনি হেঁটে আসেন, হঠাৎ করে দেখেন বোরখা পরা একজন মহিলা, উনি যেই দিকে যাচ্ছেন রাস্তার ঠিক অপর পাশে, ওই দিকটাতেই যাচ্ছেন, মানে একদম পাশাপাশি হেঁটে যাচ্ছেন। তো খালু চিন্তা করলেন যে মনে হয় কোনো গার্মেন্টসে চাকরি করে এরকম কোনো মেয়ে হবে। আবার উনি চিন্তা করলেন যে এত রাত্রে এদিকে যাচ্ছে, আমাদের যে গার্মেন্টস এটারই কোনো কর্মী কিনা। জিজ্ঞেস করলেন যে আপনি কি আমাদের গার্মেন্টসের কেউ? তো ওই ভদ্র মহিলা খুব সুন্দরভাবে জবাব দিলেন যে না, আমি ওই গার্মেন্টসে চাকরি করি না। তখন আবার খালু জিজ্ঞেস করেন, তাহলে আপনি এত রাত্রে যাচ্ছেন, আপনার গার্মেন্টসে কি কোনো কাজের প্রেশার আছে? তখন বলে যে না, আমি কোনো গার্মেন্টসেই চাকরি করি না, আমি অন্য একটা কাজ করি। তবে আমার ডিউটিটা আসলে সন্ধ্যার পরে থাকে, তো সন্ধ্যার পরে অনেকটা সময় থাকে, সারাদিন আমার কোনো ডিউটি থাকে না, এই জন্য আমার বাড়িতে ফিরতে রাত হয়। তখন খালু বলছেন যে আপনি এত রাত্রে একা একা যাচ্ছেন, সাথে একজন পুরুষ লোক রাখবেন, এটা ভালো, এই পথটা তো নির্জন, কোনো একটা লোক সাথে রাখবেন। তো ওই মহিলা আর কোনো কথা বলেন না। আর খালু এই বিষয়টা নিয়ে খুব বেশি কথা বলেন নাই, কারণ একটা মহিলা তো রাতের বেলা হেঁটে যাচ্ছে, তার সাথে আর কি গল্প করবেন। তো খালু কিছুটা পথ এগিয়ে যাওয়ার পর হঠাৎ করে দেখেন ওই মহিলাটা নাই। খালু চিন্তা করছেন হয়তো পাশের কোনো অলিগলিতে চলে গেছে। পরের রাত্রে খালু প্রায় একই সময় যখন ফিরছিলেন, আবার দেখেন ওই মহিলাকে। তো ওই মহিলাকে দেখার পর খালু বলছেন যে আপনার সাথে তো আজকেও দেখা হয়ে গেল। তখন ওই মহিলা বলছে যে হ্যাঁ, আপনার সাথে তো আজকেও দেখা হয়ে গেল, ভালোই হয়েছে, এত রাত্রে এই পথ দিয়ে যাওয়ার সময় আপনার সাথে দেখা হলো, একটু কথা বলতে বলতে কিছুটা পথ আগানো যাবে। এই মহিলা কিন্তু মাথার উপরে, অর্থাৎ মুখের উপরে একটা কাপড় দিয়ে রাখতো, তার চেহারা কিন্তু দেখা যেত না। হাত মোজা, পা মোজা পরা থাকতো, একদম খাস পর্দা করা একজন নারী বলতে যেটা বোঝায় তেমন। তো এমন একজন নারীর সাথে খালু কিন্তু খুব সতর্কতার সাথে এবং তার সম্মান রক্ষা করে কথা বলার চেষ্টা করতেন, যাতে করে তার কোনো কথায় ওই মহিলা কোনো কষ্ট না পায় বা তার কোনো সম্মান হানি না হয়। তো এই জন্য কিছু টুকিটাকি কথাবার্তা বলতেন আর কি। এইভাবে কিন্তু প্রতি রাতেই তার সাথে দেখা হতো। এদিকে খালুও রাত করে বাড়িতে ফিরতেন। এই যে মহিলাটার সাথে দেখা হচ্ছে, যেহেতু ওই মহিলা নিজে থেকে তার বাড়ি ঠিক কোন গ্রামে বা কি আসল বিষয়গুলো বলছে না, খালু কিন্তু আগ বাড়িয়ে জিজ্ঞেস করছেন না। এগুলো যে জিজ্ঞেস করা হলো, মহিলা মাইন্ড করে বসলো, এই জন্য খালু এগুলো নিয়ে আর বিষয়টা কথাবার্তা বলতেন না। তো এইভাবে কিন্তু 1 সপ্তাহ, 2 সপ্তাহ, 1 মাসের বেশি সময় পার হয়ে গেছে। ওই মহিলার সাথে জাস্ট খালি হালকা কথাবার্তা, কেমন আছেন, ভালো, তার নামও জিজ্ঞেস করেননি কখনো। এইভাবে কথাবার্তা হালকাবার্তা ওইভাবেই চলছিল। 1 মাস পরে খালুর মধ্যে কিছু অসুস্থতা খালু লক্ষ্য করেন। সেটা হচ্ছে যে উনি কাজে ওইভাবে আর এনার্জি পাচ্ছেন না। উনি চিন্তা করেছেন যেহেতু টানা 1 মাস উনি এরকম পরিশ্রম করছেন বেশি, এই জন্য হয়তো বা শরীরে একটা ধকল যাচ্ছে। কিন্তু মনে হচ্ছিল যে ওনার শরীরটা অনেকটা শুকিয়ে যাচ্ছে। ডায়াবেটিস আক্রান্ত রোগীরা কিন্তু অনেক সময় শুকিয়ে যায়, ওজন হঠাৎ করে দ্রুত কমতে থাকে। উনি এমনটাই চিন্তা করেছিলেন যে হয়তো বা ওজন দ্রুত কমে যাচ্ছে। উনি কিছু ট্রিটমেন্টও নিয়েছিলেন এই বিষয়ে, এছাড়া উনি অন্য কোনো কিছু ভাবেন নাই। পরিবার থেকে লক্ষ্য করলো যে খালু অনেক বেশি মাত্রায় শুকিয়ে যাচ্ছেন। তখন পরিবার থেকে বলা হলো, তুমি তো ডায়াবেটিসের পেশেন্ট, তুমি খুব বেশি মাত্রায় পরিশ্রম করতেছো, এটা তো ঠিক হচ্ছে না, শরীরটা কোলাপস করতে পারে, শরীর ভেঙে পড়তে পারে, তুমি কাজ কমাই দাও, তুমি কাজ কমাই দিয়ে আর একজন সুপারভাইজারকে তোমার সাথে নাও বা দায়িত্ব একটু বন্টন করে দাও। তখন খালু বলতেছেন যে এতদিন কাজ করলাম, আর তো অল্প কিছুদিন আছে শিপমেন্টের, এখন
আমি যদি এই সময়ে শেষ সময়ে এসে যদি ভালো করে কাজ না করি, তাহলে তো শিপমেন্টটা ঠিক টাইমে ডেলিভারি হবে না, মালিকও ক্ষতিগ্রস্ত হবে, আমরাও ক্ষতিগ্রস্ত হবো। যদি অর্ডারটা ক্যান্সেল হয় তাহলে আমাদের সবারই কিন্তু ক্ষতি হয়ে যাবে। ডাক্তার দেখানো হলেও ডাক্তার কিন্তু ওরকম কোনো সমস্যা ধরতে পারলেন না। ডাক্তার যে টেস্টগুলো দিয়েছিলেন সবগুলো টেস্টের রিপোর্ট কিন্তু নরমাল, তবে একটা জায়গায় এসে অ্যাবনরমালিটিস ধরা পড়েছে, সেটা হচ্ছে খালুর শরীরে রক্ত কম। ডাক্তার বলেন যে আপনার শরীরে তো রক্ত কম দেখা যাচ্ছে, আপনার কি রক্ত শূন্যতার রোগ আছে? খালু বলেন না তো, আমার তো কখনো রক্ত শূন্যতার রোগ ছিল না। তখন ডাক্তার বলেছেন যে খুব দ্রুততার সাথে আপনার শরীরে 3 থেকে 4 ব্যাগ রক্ত দিতে হবে। তখন খালুর যেই ব্লাড গ্রুপ ছিল সেই ব্লাড গ্রুপের প্রায় 3 ব্যাগ রক্ত ওই দিনই দিতে হয়েছিল। এরপর অবশ্য খালু একদিন ছুটি নিয়েছিলেন বাড়িতে বিশ্রামের জন্য, এরপর আবার উনি যাত্রা শুরু করলেন। তো এইভাবে অনেকদিন আরো পার করলেন, অনেকদিন বলতে আরো প্রায় 1 মাসের কাছাকাছি। খালু কিন্তু ওই শুকিয়েই যাচ্ছেন, খালু শরীরে শক্তি পান না, প্রতিদিন মনে হয় তার শরীরের শক্তি একটু একটু করে কমছে, ওনার মাথা ঘোরায়, মানে চোখে উনি ঝাপসা দেখতে থাকেন। তো এইটা ডায়াবেটিসের লক্ষণই সবাই মনে করেছিল। এর ভিতরে ঘটে আর একটা ভয়ঙ্কর ঘটনা, সেটা হচ্ছে যে অনেকদিন যাওয়ার পর খালু উনি যখন ওই হাঁটছিলেন, ওই মহিলার সাথেও দেখা হয়ে যায়। তখন খালু ওই মহিলাকে বলেন যে আপা, অনেকদিন তো আপনার সাথে রাতের বেলা হাঁটাচলা করলাম, আপনাকে তো দেখা হইলো না কখনো, যে আপনার চেহারা কেমন, আমি তো আপনাকে কখনো দেখলাম না, কিছু মনে না করলে আপনার চেহারাটাকে আমি দেখতে পারি? তো এতদিন কিন্তু খালু বলেন নাই। কি মনে করে তখন মনে হয়েছে যে এইটা বলি, আবার চিন্তা করছেন যেটা বলবো, উনি একজন খাস পর্দা করে মহিলা, আবার রাগ করে ওঠে কিনা। কিন্তু খালু কি মনে করে বলছেন উনি নিজেও বলতে পারেন না। হয়তো বা ওনার শরীর অসুস্থ ছিল, মাথাটা ভাবে কাজ করছিল না, স্বাভাবিক সেন্স কাজ করছিল না, এটাও হতে পারে। তখন ওই মহিলা বলতেছেন যে আমার চেহারা দেখবেন? হ্যাঁ দেখাতে পারি, কোনো সমস্যা নেই, দেখেন। এই বলে ওনার মুখের উপরে দিয়ে রাখা কাপড়টা উঁচা করেছেন। তো উঁচা করার পর দেখা গেল 8-10টা স্বাভাবিক মহিলার চেহারা যেরকম হয়, দেখে মনে হচ্ছে তার বয়স হয়তো বা 35 থেকে 40-এর মাঝামাঝি হবে, এরকম একজন ফর্সা ভদ্র মহিলার চেহারা যেরকম হয় ওই রকম। তো এটা দেখার পর খালু তো আর কোনো কিছু ভাবেন নাই। কিন্তু এরপরে যেটা হয়, এইটার জন্য খালু মোটেও প্রস্তুত ছিলেন না। ওই মহিলা তখন খালুর দিকে তাকিয়ে বলে, কিরে দেখছিস চেহারা, আর কিছু দেখবি না, এই দেখ। এই বলে ওই মহিলা এত বড় হা করেছে, ওই মহিলার চোয়ালটা প্রায় 1 হাত নিচে নেমে এসেছে। আমরা যদি হা করি আমাদের মুখের চোয়াল কিন্তু নিচ দিকে নেমে আসে, 1 হাত নিচে নেমে এসেছে। আর ওনার দাঁতগুলো মনে হচ্ছে প্রত্যেকটা দাঁত প্রায় 1/2 হাতের উপরে লম্বা, উপরের পাটির দাঁত 1/2 হাত লম্বা, নিচের পাটির দাঁত 1/2 হাত লম্বা, আর প্রত্যেকটা দাঁতের মাঝখানে প্রায় 1 ইঞ্চি করে ফাঁকা, এরকম মনে হচ্ছে। আর হঠাৎ করে মনে হলো ওই মহিলার মাথাটা অনেক বড় হয়ে গেছে। এই দৃশ্য দেখার পর খালু এমন ভয় পেয়েছেন, মনে হচ্ছে যে উনি ওখানে স্ট্রোক করে মারা যাবেন। তখন ওই মহিলা ওই অবস্থাতে বলে ওঠে, তোরে যা খাওয়ার দরকার আমি খাইয়া ফেলছি, আর আমার তেমন কোনো কাজ নাই, তুই শেষ, যা বাড়ি যা। এটা বলার সাথে সাথে নাকি ওই মহিলা অন্ধকারের মধ্যে মিলিয়ে যায়। খালু তো ওখানেই সেন্সলেস হয়ে পরবর্তীতে মানে পড়ে যান, ওই মহিলা অদৃশ্য হয়ে যাওয়ার পরে। এদিকে উনি বাড়িতে ফিরছেন না। ওই সময় কিন্তু ওনার কাছে মোবাইল ফোন ছিল না। তখন পরিবার থেকে হাতে একটা টর্চ লাইট নিয়ে আগানো শুরু করেন। বেশ কিছুটা পথ আগানোর পর খালুকে ওইখানে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়। খালুকে যখন ওখান থেকে নিয়ে আসা হয়, জ্ঞান ফেরানোর চেষ্টা করা হয়। জ্ঞান ফেরার পর উনি তো এলোমেলো কথা বলছেন, ওনাকে হসপিটালে ভর্তি করানো হয়। যখন উনি একটু স্বাভাবিক হয়েছেন তখন উনি বলে যে ঘটনাটা কি। এরপর যখন ডাক্তারকে বলা হয় যে ডাক্তার সাহেব এখন ওনাকে একটু ভালো করে টেস্ট করেন তো, সমস্যাটা কি। কারণ খালু তো অজ্ঞান হয়ে গেছে, স্বাভাবিক স্যালাইন ট্যালাইন দিয়ে রাখছে হসপিটালে, কেউ ওরকম টেস্ট করেনি। এরপর যখন টেস্ট করা হয় তখন যে রিপোর্ট আসে সেটা রীতিমতো অ্যালার্মিং রিপোর্ট। ডাক্তার বলে যে এই লোক কিভাবে বেঁচে আছে, এই লোকের তো আসলে কোনোভাবে বেঁচে থাকার কথা না, তার শ্বাস প্রশ্বাস কিভাবে চলছে। ডাক্তার বলে ওনার শরীরে যে বিভিন্ন অর্গান গুলো আছে এর অর্ধেক খাওয়া, আর ওনার শরীরে রক্ত বলতে কিছুই নাই, মানে তার ফুসফুসের অর্ধেকটা খাওয়া। 2টো কিডনি, একটা কিডনির অর্ধেক খাওয়া আর একটা কিডনির অর্ধেক খাওয়া, মানে অর্ধেক নাই। তাহলে এরকম যদি হয়ে থাকে একটা মানুষ কিভাবে বাঁচে? আর ওনার শরীরে রক্তও নেই, এইটা কিভাবে সম্ভব?
ডাক্তারও তো পুরো অবাক। খালু ওই দিন রাতেই মারা যান। উনি এই বিষয়টা বলতে পেরেছিলেন। পরবর্তীতে খালুর পরিবার থেকে চিন্তা করা হয় যে ওই মহিলাটা আসলে কে ছিল। আশেপাশে খোঁজ খবর নিয়ে এমন কোনো মহিলার সন্ধান না পাওয়া গেলেও, কারণ এটা যে আসলে কোনো মানুষ ছিল না এটা তো নিশ্চিত, ভালো একজন হুজুরের কাছে যখন গিয়েছিলেন তখন ওই হুজুর যে তথ্য দিয়েছিলেন সেটা এরকম যে এই জিনিসটা খুব ভয়ঙ্কর এক ধরনের মহিলা জিন। এদেরকে অনেক জায়গায় কালপরি বলা হয়। এই কালপরি যদি একবার কারো পিছু নেয় তখন সে দূর থেকেই মানুষের রক্ত খেতে পারে, এমনকি দূর থেকেই তার শরীরের ভিতরকার অর্গানগুলো নাকি খেতে পারে। আর এই কালপরি যদি একবার কারো পিছু নিয়ে নেয় তার বাঁচাটা খুব মুশকিল হয়ে যায়। যেহেতু খালু এই বিষয়টা নিয়ে পরিবারের কারোর সাথে আলোচনা করেন নাই, খালু ওইভাবে বুঝতেও পারেন নাই। যদি উনি এই বিষয়টা নিয়ে আলোচনা করতেন, যদি এই বিষয়টা নিয়ে আলোচনা করার পর পরিবারের সদস্যরা করে একটু সন্দেহ করে যদি হুজুরের কাছে যেতেন তাহলে হয়তোবা এই বিষয়টা থেকে সমাধানের একটা পথ বেরিয়ে আসতো। খালু যেহেতু এই বিষয়টি আলোচনা করেন নাই, আলোচনা করার প্রয়োজনীয় বোধ করেন নাই। খালু কেন আলোচনা করেন নাই চিন্তা করছেন যে পরিবারের সদস্যদেরকে বলবো, অর্থাৎ খালাকে বলবেন, খালা বলবেন যে তুমি রাতের বেলা একটা মহিলার সাথে কথাবার্তা বলার দরকারটাই কি, তার স্ত্রী আবার মাইন্ড করতে পারেন। তো যেহেতু এরকম একটা সংসারে মনোমালিন্য সম্ভাবনা আছে, এই জন্য খালু এই বিষয়টা এড়িয়ে গিয়েছেন। এটাই ছিল ওনার জীবনের ভয়ঙ্কর একটা ভুল সিদ্ধান্ত। এই পর্যন্তই ছিল ঘটনা। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকে চমৎকার একটি ঘটনা নিয়ে হাজির হয়ে গেছি। তো ঘটনাটা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের সাথে ঘটা। সে আমার বড় ভাই। তো ওর সাথে ঘটনাটা ঘটা। যখন ঘটনাটা ঘটে তখন আমি সেখানে উপস্থিত ছিলাম। তো ঘটনাটা হচ্ছে 2016 সালের, তখন আমি ক্লাস 5-এ পড়তাম। তো বর্ষার সময় আমি আমার ওই বড় ভাইদের বাসায় বেড়াইতে যাই। তো বড় ভাইয়ের আব্বু আমার চাচা হয়, আমি ওনারে মাইজাব্বা বলে ডাকি। তো ওখানে গেলাম তখন বর্ষার সময়। এখানে যাওয়ার পরে বড় ভাইয়ের সাথে সারাদিন আড্ডা দিলাম। আড্ডা দেওয়ার পরে রাত হয়ে গেল। তো রাত্রে আমরা বাসায় আসলাম। বলে রাখা ভালো, বাসায় ওইদিকে মানে বর্ষার সময় তো মানে বৃষ্টি হয়ে মানে পুরা মানে মাঠ টাট সব লোড হয়ে গেছে বৃষ্টির পানিতে। তো ওই ভাইয়াদের বাসায় যখন ঢুকতে হয় তখন ওইখানে হচ্ছে মনে করেন হচ্ছে অনেক বৃষ্টির পানি জমে গেছে। তো এই জন্য তো রাত্রে তো পানির ভিতর দিয়ে যাওয়া যাবে না, এই জন্য ওরা ওই যে গ্রামের ভাষায় যেটা সাঁকু বলে ওই সাঁকু বানাইছে। তো সাঁকু বানানো আছে। তো রাত্রে ওইটার উপর দিয়ে আমরা বাসায় প্রবেশ করলাম। ঢোকার পরে টিভি দেখছিলাম। ওইখানে টিভি দেখছিলাম। আর বলে রাখা ভালো, বাসার বর্ণনাটা হচ্ছে মনে করেন একটা পাড়া আছে, ওই মানে ওই পাড়া থেকে ফুল আলাদা। মনে করেন এখানে আমাদের ভাইয়াদের বাসা থেকে 2 মিনিট হাঁটলে গান তো মনে করেন মেন পাড়া, যেই পাড়ার ভিতরে অনেক মানুষজন থাকে, অনেক বাড়িঘর আছে। মানে বলতে গেলে একবারে ভিন্ন টাইপের বাসা। মানে বাঁশঝাড় আছে, তারপরে হচ্ছে সাইডে 2টা কবর আছে। মানে বলতে গেলে অনেক ভয়ানক জায়গা একটা। তো ওখানে গেলে আমি শুধু মানে সন্ধ্যার আগে বাসায় ঢুকে যাই। তো বড় ভাই আছে, তো সাহস করে ওই দিন বেশি রাত পর্যন্ত বাইরে ছিলাম। তো বাসায় আসলাম, আসার পরে টিভি দেখছিলাম। টিভি দেখার সময় ভাই বলল আমি তো হচ্ছে মোবাইলটা রেখে আসছি রে। মানে ওই একটা আমাদের নানিদের বাসা ছিল, তো নানিদের বাসায় মোবাইলটা রেখে আসছে তাই বললো। তো ভাইয়া হচ্ছে তখন বাজে রাত 7টা থেকে 7:30 বাজে। তো ভাইয়া হচ্ছে চলে গেল মোবাইলটা আনতে। তো আমি আব্বু আর আম্মুর সাথে বসে টিভি দেখছিলাম ঘরে। তো ভাইয়া চলে গেল। তো ভাইয়া চলে যাওয়ার পরে আমরা টিভি দেখছিলাম। তো ভাইয়া চলে যাওয়ার আধা ঘন্টা পেরিয়ে মানে অনেক সময়, প্রায় 1 ঘন্টা মতন সময় পেরিয়ে যাচ্ছে। তো আব্বু বলছে কোনো কি সমস্যা হলো নাকি, বাইরে গিয়ে দেখে আসি। তো আব্বু বাইরে বের হলো। বাইরে বের হওয়ার পরে দেখছে ওই ভাই হচ্ছে কাদার ভিতরে পুরো একবারে মানে অনেক ধস্তাধস্তি করেছে ভাইয়ের সাথে, এমন একটা মানে বিষয় হয়ে গেছে। তো ভাই সাঁকুটাকে জড়ায় ধরে আছে আর ভাইকে কেটে টান মারছে। তো ভাই এরকম সিচুয়েশনে আছে। তো আব্বু চিল্লাচিল্লি শুরু করছে। তো পরে আমরা বের হয়ে দেখছি এরকম অবস্থা। তো পরে অনেক কষ্ট করে ভাইরে বাসার ভিতর আনলো। তো বাসায় আনার পরে ভাইকে হচ্ছে গোসল দিল। মানে অনেক কাদা টাদা মেখে গেছিল, মানে একটা ধস্তাধস্তি হয়েছে।
তো এই ঘটনায় পরে আসছে। তো ওরে গোসল করালো, গোসল করানোর পরে ওরে জিজ্ঞেস করলো কি হয়েছে, তো ভাই কোনো কথা বলতে পারছে না। তো আব্বু আয়াতুল কুরসি পরে ফু দিছে গায়ে, ফু দেওয়ার তৎক্ষণাৎই ও রেগে একবারে ফায়ার হয়ে গেছে। দিয়ে পরে বলছে, আব্বুরে বলছে বড় ভাই যে হচ্ছে তুই হচ্ছে আমার গায়ে ফু দিছিস কেন। এটা বলে রাখা ভালো, আমি মাইজাব্বারে আমি আব্বু বলে ডাকি, তো এখানে আপনার একটু ইয়া হয়েন না, তো আমার মাইজাব্বারে আমি আব্বু বলেই ডাকি। তো আব্বুরে বলছে যে তুই আমার গায়ে ফু দিলি কে। পরে আব্বুরে মানে আব্বুর সাথে একটা ধস্তাধস্তি হয়ে যাচ্ছে। তো পরে এটা হয়ে যাচ্ছে, তো পরে আব্বু হচ্ছে ওরে কষ্ট মষ্ট করে রাখছে। রাখার পরে আম্মুরে বলছে যে তুমি হচ্ছে ইয়ে করো, হচ্ছে মানে ওই পাড়া যে পাড়া আছে পাড়ার ভিতরে একজন মানে টুকটাক কবিরাজি করে, মানে অত ভালো কবিরাজি করে না, তো ওরে ডাকতে বলছে। তো আম্মু আবার একা যেতে ভয় পাচ্ছে, তো আম্মুর সাথে আমি গেলাম। তো সাঁকু টাকু পার হয়ে আমি কবিরাজকে ডেকে আনলাম। ডেকে আনার সময় দেখছি এখানে মানে কবিরাজ আমাদের সাথে আসছে। আসার পরে বাসায় দেখছি মানে বিরাট এক অবস্থা, মানে সবকিছু একবারে ভাঙ্গা চোরা। মনে করেন উঠানে স্যাঁতস্যাঁতে কাদা আছে, ওই কাদার ভিতরে অনেক ধস্তাধস্তি হয়েছে। তারপরে উর্সা থাকে, আমরা যেটা মানে উর্সা বলি, উর্সার ওইখানে মনে করেন বাঁশ আছে, বাঁশ দিয়ে খুঁটি করা আছে, তো ওই খুঁটি ভাঙ্গা দেখছি। পরে কোন রকম ভাবে দেখছি আব্বু গামছা দিয়ে ওরে পিসমোড়া ভাবে বেঁধে রাখছে। তো পরে ওই খুঁটিটাই ভেঙে ফেলছে ভাই। তো পিসমোড়া করে বেঁধে রাখছে। পরে ওই কবিরাজ আসলো, আসার পরে বলছে, জিজ্ঞেস করছে তুই কেডা। তো পরে ও কোনো কথাবার্তা বলছে না। পরে বলছে তুই কেডা। তো এরকম অনেক মানে অনেক কথাবার্তা বলার পরে ওই মানে ভাইয়া ওই কবিরাজের গালাগালি করছে, মানে আকাশটা ভাবে গালাগালি করছে যে তুই চলে যা। তো পরে ভাই ওই কবিরাজটা বলছে যে হচ্ছে শেষবারের মতন বলছে তুই কেডা বল, না হলে তোকে হচ্ছে আমি বোতল বন্দি করবো। তো তখন হচ্ছে তাও কিছু বলবে না। তো অনেকক্ষণ পরে বললো যে আমি এই হচ্ছে এই বাঁশঝাড়ের এখানে থাকি, তো বর্ষার সময় আসছে, আমি হচ্ছে ওইখানে বসে মাছ খাচ্ছিলাম, কাদার ভিতর বসে মাছ খাচ্ছিলাম, আর ওই হচ্ছে সাঁকুর উপর দিয়ে যাচ্ছিল, তখন আমার দিকে লাইট মারছে। আমি বিরক্ত হয়েছি, এই জন্য আমি ওকে ধরছি, ওকে আমি ছাড়বো না, ওকে আমি মেরে ফেলবো। পরে এই কথা বলার পরে বাঁশটা ভেঙে উঠানের উপরে মানে স্যাঁতস্যাঁতে কাদা আছে, ওই কাদা তুলে ও খাতে লাগছে। আমার বড় ভাই কাদা তুলে খাচ্ছে। তো এই কাদা তুলে একসা খাচ্ছে। তো এই পর্যায়ে কবিরাজ পুরা মানে দেখে অবাক, কারণ ওই কবিরাজ অতটাও মনে করেন ভালো মানে কবিরাজ না, মানে জানে টুকটাক মানে বাচ্চা টাচ্চা মানে হলে ফুটো দেয় এরকম কবিরাজ। তো পরে ওটা দেখে ও থমকে গেছে। পরে ওরে হচ্ছে আমার বড় ভাইরে বললো যে ওরে সবাই মিলে ধরে বাঁধে রাখেন, আমার দ্বারা এটা সম্ভব না, আমি পারবো না। তো ওই রাত্রে আমার মামারে ফোন দিল, মামা আবার হচ্ছে সবকিছু জানার পরে একটা বড় কবিরাজ আনলো। তো কবিরাজ আনতে আনতে রাত 2টা বেজে গেছে। তো বড় কবিরাজ যখন বাড়িতে এসে পৌঁছায় তখন রাত 2টা বেজে গেছে। আর কবিরাজ আসার আগে এই সন্ধ্যার সময় থেকে পুরা ওই যে রাত 2টা পর্যন্ত যা হাল করছে এটা আমি নিজের চোখে দেখছি। আমি ভয়ে আমার লোম খাড়া হয়ে গেছে। ও দেখছি কাদা খাচ্ছে, এই সুইটি বেড়াছে, তো পরে বাইন্ধে রাখছে, পরে বাঁশ ভাঙ্গি ফেল দিবে এরকম একটা সিচুয়েশন হয়ে গেছে। তো পরে ওই ভাই বেঁধে রাখার অবস্থা একটু শান্ত আছে। পরে কবিরাজ যখন বাড়িতে পা রেখেছে, বড় কবিরাজ যখন বাড়িতে পা রেখেছে, তখন এই কবিরাজকে আবার গালি দিতে লেগেছে, মানে আকাশটা ভাবে গালি গালাজ করছে। পরে ওই কবিরাজ আসলো, আসার পরে মানে আব্বুরে বললো যে 2টা মোমবাতি আনেন, আর হচ্ছে মিষ্টি, যে কোনো ধরনের মিষ্টি 1 বা 2 কেজি আনেন। তো পরে আব্বু হচ্ছে ওইখানে আমার ওই পাড়ার ভিতরে একটা দোকান ছিল, মানে বাড়ির সাথে দোকান। তো ওই বাড়িওয়ালা আবার হচ্ছে আমাদের রিলেটিভ হয়, তো ওই বাড়িওয়ালাকে সব মানে জানানোর পরে মানে আসলে কি মানে এই ঘটনাটা ঘটে গেছে পাড়ার বেশির মানুষ জানে না, কারণ আমাদের বাড়িটা বলে রাখছি যে আমাদের বাড়ি থেকে ওই ইসে যাতে মনে করেন আরো 5-6 মিনিট মানে 2 মিনিট মতন লাগে, আগে বলছি। তো পরে জন্য ওরা কেউ জানে না। পরে ওরা জানার পরে ওই বাড়ির থেকে ওই দোকান থেকে মোমবাতি নিছে 2টা, নেওয়ার পরে হচ্ছে করছে ওই মিষ্টি। তো এখন এই রাত্রে পাওয়া যাবে না, তো আমাদের নানির বাড়ির পাশে ওই হচ্ছে মিষ্টি তৈরি করে, জিলাপি মিষ্টি এগুলা সব তৈরি করে একটা মানে ফ্যাক্টরির মতন আছে ছোটখাটো মানে বাড়ির। তো ওই বাড়িতে যাওয়ার পরে আব্বু হচ্ছে বললো যে মিষ্টি আসে নাকি, করে বলছে হ্যাঁ মিষ্টি তো আসে। তো মিষ্টি ওইখান থেকে আনলো, আনার পরে আব্বু বাসায় আসলো, আসার পরে কবিরাজ রিচুয়াল শুরু করলো, বান্দা থেকে সরিয়ে দিল, তারপরে একটা বৃত্ত আঁকলো। যাই হোক কিছু দিয়ে একটা বৃত্ত তৈরি করছে, তখন আমার অনেক আগের ঘটনা তো আমার মনে নাই। তো ওই বৃত্তর ভিতরে ওরে বসালো, বসানোর পরে বলছে যে তুই কেটা। তো পরে বলছে যে আমি এই যে এরকম লাইট মারছে আমার দিকে, এরকম করছে, ওকে আমি ছাড়বো না। পরে বলছে না তুই হচ্ছে এড়ে ছেড়ে চলে যা, না ছাড়া তোকে আমি বোতল বন্দি করবো, এরকম হাবি জাবি অনেক বলার পরে
তো পরে এক পর্যায়ে সে রাজি হয়। তো পরে বলছে কি যে তুই এই ছেলেটাকে তো মনে করে বলছিলাম যে কাদা খাইছে, তো পরে ওই জায়গাটা পুরা মানে গর্ত করে ফেলছে, এত পরিমাণ কাদা খাইছে। তো পরে কবিরাজ বলছে তুই এত কাদা খাইছিস, আরে তুই এরকম ছেলেটা মরে যত কাটতো, মানে যদি এরকম কাদা খাচ্ছে ছেলেটা তো মরে যাবে। পরে বলছে আমাকে ও বিরক্ত করছে, ওকে আমি মারতে চাইছি, এই জন্য আমি কাদা খাচ্ছিলাম। তো পরে কবিরাজ একটা পানির সাথে একটা কি পানি পড়লো, আর ভিতরে একটা গাছের মতন দিল। পরে এটা মানে ওই ভাইরে খাওয়াই দিল। তো ওই ভাই এমন বমি করলো, বমি করতে করতে মনে করেন ভিতরে যত কাদা ছিল বমির সাথে মনে করেন কাদা বের হয়ে আসলো। পরে এটা দেখে তো মনে করেন আমি তো তখন বাচ্চা ছেলে, ক্লাস 5-এ পড়ি। এটা দেখার পরে আমি অনেক ভয় পাইছি যে ভিতর থেকে কাদা বের হচ্ছে, কাদা খাইছে, তো মানে মানে বিশাল একটা সিচুয়েশন। তো পরে ওই ভাই ওই ভাইরে মানে ওই বমি করার পরে কাদা টাদা সব বের হয়ে গেল। পরে ওই কবিরাজ বললো যে এবার তুই চলে যা। তারপরে বলছে যে আমি চলে যাব, আমাকে মিষ্টি খাইতে দে। এই আমারে মাছ খাইতে দেয়নি, তোরা আমারে মিষ্টি খাইতে দে, আমি চলে যাবো। তারপরে আব্বু 2 কেজি মিষ্টি আনছিল। ওই মিষ্টি মানে এক পর্যায়ে মানে একসাথে 5-6টা করে মিষ্টি মুখে দিয়ে ওই মানে ভাই খাচ্ছিল। 5 থেকে 6টা মিষ্টি একসাথে মুখে দিয়ে খাই, মানে 1 মিনিটের মধ্যে 2 কেজি মিষ্টি শেষ করে ফেলছে। শেষ করার পরে ওই মিষ্টি খেয়ে চলে গেল, ও মানে চলে গেছে। তো পরে চলে যাওয়ার আগে কবিরাজ বলছে যে তুই তো চলে যাবি, প্রমাণ কি? পরে বলছে তোরা যে সাঁকুতে যাওয়া আসা করিস, সেই সাঁকুর উপর আমি উল্টে থুয়ে চলে যাব। জি, পরে ওই জিনটা চলে গেল। তো পরে আব্বু আর কবিরাজ বাইরে আসলো, আর আমি আর আম্মু ওই ভাইয়ের কাছে ছিলাম। তো যে বাইরে যাই দেখছে পুরা সাঁকু উল্টানো, মানে সাঁকু এখান থেকে মনে করেন অনেক বড়ই হবে, মানে বৃষ্টির পানিতে লোড হয়ে গেছে। তো সাঁকুতে যাওয়া আসা করে সাঁকু পুরা উল্টানো, পুরা উল্টে ছুঁয়ে দিছে। এটা আমি সকালবেলায় দেখছি। তো পরে ওই ভাইয়ের মনে করেন জ্ঞান ফিরে নাই। পরে একদিন পর জ্ঞান ফিরছে। পরে জিজ্ঞেস করলো আব্বু যে তোর কি হয়েছিল, তুই কোন জায়গায় লাইট মারছিলি? পরে বলছে যে নানিদের বাসায় থেকে আমি মোবাইলটা নিয়ে ফিরছিলাম। তো আমি ফেরার পথে মনে করেন বাটন ফোনে মনে করেন অত আলো থাকে না, এই জন্য আমি নানির থেকে একটা লাইট আনলাম। তো ওই লাইটটা নিয়ে আমি আসছিলাম। তো সুন্দরভাবে নানিদের বাসা তরিক আমাদের যে পাড়া আছে ওই পাড়াটা আমি পার করলাম। তো পরে আমাদের সাঁকুর উপরে আমি উঠলাম। ওঠার সময় দেখছি নিচে অনেক মাছ খেলছে। পরে আমার আবার মাছ ধরার একটু ইচ্ছা আছে, তো এই জন্য আমি লাইট মেরে নিচে মাছ দেখতেছি, কোন জায়গায় মাছ আছে না নাই এসব দেখছি। দেখতে দেখতে একটু দূরে একটা শিমল গাছ আছে, মরা শিমল গাছ। ওই শিমল গাছের গোড়ায় মানে জোরে থপ করছে। তারপরে ভাবলাম যে ওইদিকে বড় মাছ, একটু লাইট মারি। লাইট মারার পরে আমি যে দৃশ্য দেখি বাবা, ওই যেটা দেখছি বড় একটা কালো জিনিস মাছ ধরে ধরে খাচ্ছে। পরে আমি লাইট মারছি ওইদিকে। মারার পরে আমার আর দেহ কোনো কাজ করছে না। ওইটা দেখার পরে আমি একটু লড়তেও পারছি না, এত পরিমাণ আমি ভয় পেয়ে গেছি। তো পরে যখন লাইট মারছে, ওইটা আমার দিকে এক ধেয়ে চলে আসলো। আসার পরে আমাকে মানে ঘাট ধরে কাদার ভিতরে মানে ঘাট খুশে দিছে। তো এরকম মানে কাদার ভিতরে আমাকে মানে ডুবি ফেল দিবে এরকম সিচুয়েশন। তো আমি মানে শরীরে যত জোর আছে জোরটা খাটিয়ে আমি বাঁচার চেষ্টা করছি। পরে আমি সাঁকুটা জড়িয়ে ধরে আসি, আর আমার পা ধরে ও টানছে, তাই নিয়ে আমার পানির দিকে, গভীর পানি যেদিকে আছে ওইদিকে নিয়ে যাবে। তো ওই যেদিকে 1 হাঁটু পানি ছিল যেখানে সাঁকু, ওইখানে আমার সাথে এরকম ধস্তাধস্তি হচ্ছে। পরে আমাকে মেরে ফেলবে এরকম একটা পর্যায়ে আপনি চলে আসলেন। আপনি আসার পরে আমাকে এখানে তুললেন, ওই জিনিসটা আমার পা ছেড়ে দিল। পা ছাড়ার পরে মানে কি হলো আমি কিছু বুঝতে পারলাম না। ঘরের ভিতরে আপনি খালি জিজ্ঞেস করলেন যে তোর কি হয়েছে, তখন থেকে আমার আর কিছু মনে নাই। পরে আমি যে জ্ঞান ফিরলো এই অবস্থায় আছি। তো এই ছিল রাসেল ভাই ঘটনা, আশা করি ভালো লাগবে। তো আমার কাছে আরো অনেক ঘটনা আছে। আমার বন্ধু রাকেশের সাথে ঘটে যাওয়া একটি ভয়াবহ ঘটনা। তো এই মানে ওই ঘটনাটা মানে এর থেকেও অনেক ভয়ানক। মানে ওই বন্ধু এখনো মানে ভূত.com শুনেছে। তো ওই বন্ধুর সাথে ঘটে যাওয়া ঘটনাটা, এটা যদি সিলেক্ট হয় আমি ইনশাল্লাহ পাঠাবো। আর আরেকটা ঘটনাও আছে, এটা আমার বাবার সাথে ঘটে যাওয়া। আমার মনে করেন আমার আসল পিতা মানে আমার মাইজাব্বা না, আমার মাইজাব্বারে আমি বাবা বলি ছোটকাল থেকে। তো আমার যে মানে পিতা, আমার ওই পিতার সাথে ঘটে যাওয়া একটা ভয়ানক ঘটনা আছে। মানে এত পরিমাণ ভয়ানক ঘটনা যে এখনো আমার বাবা সিআইডি দেখলে মানে ভয় করে। মানে যদি আমরা সিআইডি দেখি বাসায়, তো বাবা এসে বলে যে কি দেখছিস, চেঞ্জ করে, এরকম ঘটনা। তো শুনেছি নাকি বাবা একটা হুজুরের সাথে ঘুমাতো, এটা 90 দশকের ঘটনা, হুজুরের সাথে ঘুমাইতো, তো কি কি দেখেছে এরকম ঘটনা। তো আমি আম্মুকে জিজ্ঞেস করে ঘটনাটা ফুল মানে রিসিভ করবো আম্মুর থেকে। পরে যদি ঘটনাটা সেরকম ভয়ানক হয় তো আমি ইনশাআল্লাহ শেয়ার করব। তো এই ছিল রাসেল ভাই।
আসসালামু আলাইকুম রাসেল ভাই, কেমন আছেন? আশা করি আপনি ভালোই আছেন। আমরা সবাই জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আমি নিক্তি বলছিলাম, আমি রাজধানীর মিরপুরে থাকি। তো আমি যে স্টোরিটা বলবো এটা আসলে আমার আম্মুর সাথে ঘটে যাওয়া স্টোরি। এটা রিসেন্টলি ঘটেছিল। তো বেশি কথা না বলে আমি স্টোরিতেই যাই ডিরেক্টলি। আমরা ভাই বোনদের সবারই বিয়ে হয়ে গেছে, তো আমার আম্মু আব্বু এখন একাই থাকে। স্টোরিটা আসলে আমার খালার বাড়িতে হয়েছে। আমি একটু প্রাইভেসির কারণে আমার খালার বাড়ির লোকেশনটা বলতে চাচ্ছি না। তো এটা হচ্ছে দোহার নবাবগঞ্জের আশেপাশেই। তো আমার আম্মু আব্বু আমার খালার বাড়িতে ঘুরতে যায়। তারা সবসময়, তারা দুজন গেলে খালার বাড়িতে একটু বেশি দিনই থাকতো। তো একদিন রাতে হঠাৎ আমার আম্মু আর আব্বু দুইজনই ঘুমাইছিল। তো হঠাৎ আমার আম্মু ওয়াশরুমে যাবে। তো সে চিন্তা করলো যে আমার আব্বুকে আর সে ডাকবে না, কারণ বাহিরে লাইট ছিল, সবসময় লাইট জ্বালানো থাকতো। আর বাসার বর্ণনাটা যদি আপনাকে আমি দেই, দুইটা রুম ছিল পাশাপাশি, আর একটা রুমের দরজার সাথেই আবার ছিল হচ্ছে রান্নাঘর, তার ওই পাশে ছিল ওয়াশরুম, আর ওয়াশরুমের ভিতর যেতে হতো বারান্দা দিয়ে। আর বারান্দাটা মোটামুটি এল সিস্টেম ছিল। তো এল সিস্টেমের কর্নারই ছিল ওয়াশরুম, আর আরেক কর্নারে রুমের যে গেট, ওই রুমটাতেই ছিল হচ্ছে আমার আম্মু আব্বু। তো আমার আম্মু স্বাভাবিকভাবে ওয়াশরুমে যায়। তো সে যেহেতু একটু ভয় পেত, আমার আব্বুকে যদিও জাগাতে চায়নি, কারণ আমার আব্বুর অসুস্থ ছিল তখন, রাতে ঘুম ভাঙলে আর ঘুম হবে না, এজন্য সে জাগাতে চায়নি। তো পরবর্তীতে সে একাই গেল ওয়াশরুমে। তো ওয়াশরুমে যাওয়ার পর সে ওয়াশরুমের দরজাটা হালকা খোলাই রাখলো, যে কেউ আসলে তো সে শুনতেই পাবে, এজন্য। তো সে ওয়াশরুমের ভেতর থেকেই দেখতেছে যে তার রুমের যে দরজার বরাবর, মানে একটু সামনে গিয়ে বরাবর একটা মেশিন রাখা ছিল, আমরা সেলাই মেশিন যেগুলোকে বলি, সেলাই মেশিন রাখা ছিল। সেটার সাথেই আবার একটা কাঠের চেয়ারও ছিল। তো সে দেখতে পাচ্ছে আমার খালুর মতন একজন অবয়ব। আমি বলে রাখি, আমার খালু কিন্তু মারা গেছে, প্রায় 2-3 বছর হবে আমার খালু মারা গেছে। তো আমার খালুর মতন একটা অবয়ব সেখানে সে দেখতে পায়। তো সে প্রথমে জিনিসটা ভালোভাবে মানে মাথায় নেয় না, কারণ সে ভাবতেছিল যে হয়তো ঘুমের মধ্যে একটা ঘোর দেখতেছে, এরকম কিছু। পরবর্তীতে সে উঠে হাত পা ধুয়ে সে একটু সামনে, মানে ওয়াশরুম থেকে বের হয়ে একটু সামনে আগায় রান্নাঘরে গেটের দিকে। আর রান্নাঘরে গেট থেকে কিন্তু ওই জিনিসটা একদম বরাবর ছিল, হ্যাঁ, সোজাসুজি। তো তখন সে একটু খেয়াল করে দেখতে পায় যে জিনিসটা, মানে যে অবয়বটা আমি বললাম আমার খালুর মতন, মানে সে হচ্ছে পাঞ্জাবি আর মানে জুব্বা টাইপের একটা পরেছিল, আর মাথায় টুপি ছিল তার। সে পূর্ব দিকে মুখ করেছিল, পূর্ব দিকে সে আকাশের দিকে তাকাইছিল, এরকম কিছু একটা, মানে খুব সাদা। আর তার চেহারাটা হালকা হালকা বোঝা যাচ্ছিল যে আমার খালুর মতনই কিছুটা একটা। তো আম্মু ফার্স্টে না ভাবতেছিল যে হয়তো জিনিসটা, মানে সে ঘুমের ঘোরে, সে এখনো ভাবতেছে যে সে ঘুমের ঘোরেই হয়তো কিছু একটা দেখতেছে। যখন সে আর একটু সামনে আগায়, তখন সে দেখে জিনিসটা নড়ে চড়ে উঠছে, মানে একটু নড়ে উঠছে আর কি। তো যখন সে এটা দেখলো, তখন সে তো মানে এতটাই ভয় পাইছে, সে নিচের দিকে তাকায় সে জাস্ট সোজা তার রুমে চলে গেছে। রুমে গিয়ে দরজা লাগাই দিল। সে রুমে গিয়ে দরজা লাগায়, মানে সে যে চিৎকার দিবে সেই সাহসটাও সে পাচ্ছিল না। তো সে সূরা পড়তে পড়তে রুমে চলে যায়, আর রুমে গিয়ে দরজাটা লাগাই দেয়। সেদিন রাতে আর কিছু হয় না। তো পরের দিন আমার খালাকে এই সব কিছুই বলে আমার আম্মু। তো বলার পরে সে আসলে জানতে পারে যে আমার যে খালার বাড়ি, তো ওইখানে আমার খালু জীবিত থাকা অবস্থায় তার মানে রক্ষা করতো, এরকম টাইপেরই একটা জিন ছিল। তো হয়তো বা মানে উনি ভালো জিন, মানে যাকে আম্মু দেখতে পারছে, তো সে হচ্ছে ভালো জিন, সে তাকেই আম্মু দেখতে পারছে। যদি সে খারাপ জিন হতো তাহলে হয়তো বা তার কোনো ক্ষতি হতো। তো তাকে দেখতে পাইছে। এখন এরপরে ওইটাই অবশ্য তাদের বাসার, কি বলবো, মানে রক্ষা করে, তাদের বাসাটাকে সেফ রাখে। তো ওইটা শোনার পর তার কিছুদিন পর আবার আমরা জানতে পারি যে আমার খালাতো বোন ছিল 2জন। তো ছোট যে খালাতো বোন, ওনার 2টা ছেলে। তো তার যে ছোট ছেলেটা মোটামুটি বয়স হবে ধরেন 4-5 বছর। তো তার এই ছোট ছেলের ওপর পরি বা হয়তো মেয়ে জিন বলতে পারেন, ঠিক আমি বলতে পারবো না ক্লিয়ারলি, এরকম কিছু তার ওই ছোট ছেলের উপর নজর পড়ে। তো নজর পড়ার পরে সে
মেইন যেটা হয় আসলে যে তারা নাকি জানায়, কোনোভাবে তারা জানতে পারে যে তার ছেলেকে সে নিয়ে যাবে। সেই পরীটা তাদেরকে বলে যে তোমার ছেলেকে আমরা নিয়ে যাব, আর তোমরা তাকে আটকে রাখতে পারবে না। আর এই জিনিসটা তাদেরকে জানায় হচ্ছে, ওই যে আমি বললাম আমার আম্মু যাকে দেখতে পাইছে সে তার আমার বড় খালাতো বোনের বড় ছেলের মাধ্যমে তাদেরকে জানায়, মানে ওর উপর ভর করে জানায় কোনো একটা ভাবে। তো পরবর্তীতে আসলে এটা মানে একদিন রাতে হঠাৎ করে তারা শুনতে পায় যে টিনের উপর, যেহেতু মানে গ্রামে তো রুম অনেকেই নিচের দিকে ফ্লোর ছিল, চারদিকে টিন, আর উপরেও হচ্ছে টিন ছিল ওদের বাসাটা। তো উপরে এত জোরে জোরে কেউ মানে হাঁটলে বা লাফাইলে পরে, অনেকগুলো মানুষ মিলে লাফাইলে ঠিক যেরকম একটা সাউন্ড হয়, তারা ওরকম একটা সাউন্ড শুনতে পায়, যে তারা মানে কিছু দিয়ে বাড়ি দিচ্ছে, কেউ লাফাচ্ছে, এরকম টাইপের। যে ওরা চিৎকার দিয়ে বলতেছে যে আমরা ওকে নিয়েই যাব। তো তখন আসলে মানে তাদের পরিস্থিতিটা এমন হয়ে দাঁড়ায় যে কোনোভাবেই তারা থাকতে পারতেছে না। তো পরবর্তীতে এক হুজুরকে ডাকা হয়। তো উনি বলে যে তোমরা ওকে তাবিজ এগুলো দেওয়া হয়, বলে যে তোমরা এই বাসা থেকে কিছুদিন দূরে থাকো। আর বিষয়টা এরকম দাঁড়াচ্ছে যে ও যেখানেই যাবে ওর পিছু পিছু কিন্তু সেগুলো ওইখানেই যাবে, মানে ওকে নিয়েই যাবে। তো পরবর্তীতে ওই হুজুরের মাধ্যমে তো উনি বললো যে তোমরা 1 মাস বা 2 মাস একটু বাহিরে থাকে ও কোথাও, তাহলে হয়তো বা প্রবলেমটা সলভ হইতেও পারে। তো ওই হুজুরও বুঝতে, আর হচ্ছে ওই যে সেই ভালো জিনটা উনিও কিন্তু সেম কথা বলছে যে তোমরা একটু বাসার বাহিরে থাকো কোথাও, আমি তোমাদেরকে সেভ করব। পরবর্তীতে আমার ওই খালাতো বোন তার বড় বোনের বাসায় গিয়ে প্রায় 2-3 মাসের মতন ছিল। আর থাকার পরে এখন আল্লাহর রহমতে কোনো ধরনের প্রবলেম হচ্ছে না। তো রাসেল ভাই, এইটাই ছিল আমার স্টোরি। ভালো লাগলে আপনি প্লিজ এই স্টোরিটা শোনাবেন। আশা করি আপনিও ভালো থাকবেন। নেক্সট আমি আরো কোনো স্টোরি যদি পাই তাহলে আমি অবশ্যই আপনাকে জানাবো। আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আহমেদ বাবু। আশা করি সবাই ভালো আছেন। যে ঘটনাটি আমাদের সাথে শেয়ার করেছেন প্রবাল চৌধুরী যুক্তরাষ্ট্র থেকে। প্রবাল তার এক বন্ধুর একটি ঘটনা আমাদের সাথে শেয়ার করেছেন, যেটি তার ছোটবেলায় তার বন্ধু দেখেছিল, বা সেই ঘটনা সম্পর্কে এখনো সে জানে অনেকটাই। তো তার শেয়ার করা ঘটনাটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। প্রবাল চৌধুরীর যে বন্ধু তার নাম হচ্ছে ইরফান। তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আছেন, কিন্তু এই ঘটনার প্রেক্ষাপট কিন্তু বাংলাদেশে। ঘটনাটা বাংলাদেশে ঘটেছিল এবং তখন ইরফান বেশ ছোট, সেই সময়কার ঘটনা। আজ থেকে অনেক বছর আগের কথা, 80 দশকের মাঝামাঝি সময় হবে। তখন ইরফান ক্লাস 6-এ পড়ে। ক্লাস 6-এর স্টুডেন্ট তিনি, এবং তিনি গিয়েছিলেন তার দাদা বাড়িতে। দাদার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ওই বছর তার বাবা, ফুপু এবং চাচারা মিলে বেশ বড় একটা আয়োজন করেন, মানে বিশাল মাঠে, গ্রামের বিশাল মাঠে। সেখানে অনেক দরিদ্র মানুষকে তারা দাওয়াত দেন এবং অনেকগুলো পশু তারা ওখানে কোরবানি করেন, এবং এগুলো দিয়ে খাওয়া দাওয়া হবে এবং ওখানে দোয়া দরুদ পড়া হবে, এবং একটা আয়োজন আর কি। তো এই আয়োজন উপলক্ষে ওদের বাসার ইরফানদের চাচার ফ্যামিলি, ফুপুর ফ্যামিলি সবাই ওখানে আসেন। তো ইরফানরা তখন ঢাকায় থাকতো, সেখান থেকে তারা গিয়েছে ওখানে, এবং তার আরো এক চাচা তিনিও ঢাকায় থাকতেন, সেখান থেকে গিয়েছে। এক চাচা অস্ট্রেলিয়া ছিলেন, তিনি এসছেন, এবং তার বড় চাচা আসছে আমেরিকা থেকে। তো বড় চাচার যে ছেলে, তার বড় চাচার ছেলে সেটা হচ্ছে ইরফান থেকে বেশ বড়, কিন্তু ইরফানের কাছে খুব ভালো লাগলো, কারণ সে ওই কাজিনের সাথে বেশ মিশতে পারতেছে। তো তার মানে গল্প গুজব করে খুব মজা পাচ্ছে। তার বড় কাজিনের নাম অ্যাপোলো। সে আমেরিকাতে হাই স্কুল শেষ করছে কেবল। হাসি খুশি টাইপের একটা ছেলে, বেশ হাসি খুশি টাইপের ছেলে, এবং বেশ মজার। তো অ্যাপোলো খুব মজা পাচ্ছিল বাংলাদেশের গ্রাম দেখে, খুব ইন্টারেস্টেড, এবং খুব গল্প করছিল ইরফানের সাথে। এর আগে অ্যাপোলোর দেখা হয়েছে একবার, তার থেকে প্রায় বছর 2-3 আগে অ্যাপোলো আসছিল তখন। তো তখন আরো ছোট ছিল ইরফান, তখনই তাকে বেশ পছন্দ করে, অ্যাপোলো পছন্দ করে। তো যাই হোক, দুজনে মিলে গ্রাম ঘুরে দেখতেছে। ইরফানের কাছে কিন্তু গ্রাম বেশ নতুন নতুন লাগে, এবং সবাই তাদেরকে খুব আদর করতেছে, কারণ তার দাদা ওখানে বেশ নামকরা একজন মানুষ ছিলেন। দাদা ছিলেন একটু ধার্মিক শ্রেণীর মানুষ, তিনি বেশ ধর্মকর্ম করতেন, এবং অনেকের কাছে তিনি বেশ জনপ্রিয় ছিলেন সেখানে ধর্মকর্ম করার জন্য। তাকে সবাই সম্মান করত।
তো তার দাদার বেশ নাম ডাক ছিল এই কারণে। তো দাদার যেহেতু এত নাম ডাক, এত মানুষ তাকে পছন্দ করে, এই কোনো গ্রামের মানুষরাও তাদেরকেও বেশ পছন্দ করতো। তো ইরফান, তার এই ভাই অ্যাপোলো এবং তার আরেক ভাই ঢাকা থেকে গেছে রোমেল, তো তিনজনে ঘোরাঘুরি করতেছে। এবং বয়সের ডিফারেন্সটা এরকম, ইরফান তখন ক্লাস 6-এ পড়ে, রোমেল ক্লাস 9-এ পড়ে, আর বড় ভাই যিনি আমেরিকা থেকে আছেন হাই স্কুল শেষ করছে, মানে বাংলাদেশের ইন্টারমিডিয়েট এরকম আর কি। তো যাই হোক, অ্যাপোলোর কাছে তো সবকিছু নতুন, এর জন্য সে খুব ইন্টারেস্ট নিয়ে ঘুরতেছে। আর রোমেল এখানে গ্রামে মাঝে মাঝে আসছে, তো রোমেল একটু বেটার চিনে সবকিছু, রোমেল সবকিছু দেখাইতেছে এদিক ওদিক। তো রোমেল তাদেরকে বলে যে ভাইয়া এখানে একটা মজার জিনিস আছে, অ্যাপোলোকে বলে, ইংলিশেই বলে মোস্টলি, যে আমি বাংলায় বলতেছি, বলে যে এখানে দাদার এখানে কাচারি ঘর আছে। তো অ্যাপোলো জিজ্ঞেস করে কাচারি ঘরটা কি? বলে কাচারি ঘর মানে এখানে ওই যে যারা আসতো বিভিন্ন জায়গা থেকে দাদার সাথে দেখা করতে, তারা থাকতো, তারা এখানে থাকতো, তাদের থাকার ব্যবস্থা ছিল, এবং তার পাশে ওনার বৈঠকখানা ছিল, সেখানে বসতো। ওনার পরিচিত বন্ধু বান্ধব আলেম যারা আসতো তারা ওখানে বসে তার সাথে কথা বলতেন, বিভিন্ন বিষয় নিয়ে তারা আলোচনা করতেন। আর সবচেয়ে ইন্টারেস্টিং জিনিস কি, দাদা নাকি জিনদের সাথেও রাত্রেবেলা বসতেন ওখানে, এবং জিনদের মধ্যেও তার স্টুডেন্ট ছিল, এসে কথা বলতো। যেটা শুনে অ্যাপোলো খুব মজা পায়। অ্যাপোলো বলে যে অ্যাকচুয়ালি আমি তো শুনছি আমার আব্বার কাছে যে আমার দাদা অনেক বড় একটা মানে ছিলেন, লিটারেট পার্সন ছিলেন, ধর্মীয় ব্যাপারে খুব বড় একটা ছিলেন, বাট আমি জানি না, এই জিনের ব্যাপারটা জানি না, আর আমার খুব ইন্টারেস্ট ছিল জানা, বিকজ আই ওয়ান্ট টু সি। সে বলে, রোমেলকে বলে যে আমি খুব জানতে চাই, দেখতেও চাই, তো এক কাজ করো, এটা কোথায় জানো নাকি? তো রোমেল বলে যে হ্যাঁ আমি জানি কোথায় এটা, আমি গতবারে যখন আসছি তখন ওইটা রাজবাড়িতে গেছি, ঢোকার সাহস পাইনি। তো অ্যাপোলো বলে কেন? আরে ওইটা অন্যরকম, একদম ফাঁকা। আর রোমেল ইংলিশ মিডিয়ামে পড়তো, সুতরাং তাদের মধ্যে একটা কমিউনিকেশনটা ভালো হয়েছে অ্যাপোলোর সাথে, ভালো। ইনফ্যাক্ট ইরফান ইংলিশ মিডিয়ামে পড়তো, বাট সে তো ছোট। তো রোমেল বলতেছে যে জায়গাটা হচ্ছে অনেক স্পুকি, হ্যাঁ, মনে হয় কি অ্যাবান্ডেন একটা টাউনের মতো একটা জায়গায়, অনেকগুলা ঘর, গাছপালার মধ্যে যে যেতে হয় ওখানে। আমি দেখছিলাম, আমি চাইছিলাম গতবার ওখানে ঢুকতে, বাট আমি সাহস করতে পারি নাই। আর যেই ভাইয়া নিয়ে গেছিল এখানে গ্রামের, সে আমাকে যাইতে দেন, ওখানে যাওয়া নিষেধ। তো অ্যাপোলো বলে যাবা নাকি ওখানে? তো বলে যে হ্যাঁ যাইতে পারি, এক কাজ করি, আমরা এই ইরফানকে রেখে তারপরে যাই, ওরে নিয়ে যাওয়াটা ঠিক হবে না। তো ইরফান নাকি এটা শুনে খুবই করে, না না আমি যাবো, ইউ গাইস ক্যান গো অ্যালোন, আমাকে নিতে হবে এসে। তো শেষ পর্যন্ত অ্যাপোলো বলে আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে নিবো, বাট তুমি এটা নিয়ে কোনো হাঙ্গামা করতে পারবে না, বাসায় যদি এটা নিয়ে তুমি মানুষকে বলো তাহলে কিন্তু সমস্যা হবে, তাহলে কিন্তু ওরা আমাদেরকে যেতে দিবে না, আমাদের পুরো জিনিসটা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে পুরো এক্সপিডিশনটা। ঠিক আছে। তো বলে কি আমাদের যেতে হবে কখন? দিনের বেলা তো ওখানে যে লাভ নাই, অল উই ক্যান ডু, দিনের বেলা আমরা দেখে আসতে পারি, আমাদের যেতে হবে লুকায়, কারণ আমাদের কিন্তু খুঁজবে মানুষ, এই যে এখনই দেখবা যে পিছনে একজন খুঁজতে আসছে। তো ঠিকই রোমেল যখন বলতেছে এইসব কথা, তখন তারা কিন্তু গল্প করতেছিল পাশে দাঁড়ায়, একটা মাঠের পাশে দাঁড়ায়। অলরেডি তখন দেখা গেছে যে একেবারে মানে বিকাল হয়ে আসছে এই সময় দেখলো যে তাদের বাসার থেকে লোক খুঁজতে আসছে। তাই বলতেছে তোমরা কই, তিনজন এখানে কেন? সেই তো চলো। তো বাসায় নিয়ে গেল, বাসার মধ্যে বেশ হাঙ্গামা, এটা সেটা হচ্ছে, বিভিন্ন মানুষ মানে আয়োজন হচ্ছে, কথাবার্তা বলতেছে, আত্মীয় স্বজনরা সব একসাথে আসছে। তো তখন অ্যাপোলো বুদ্ধি দেয় তাদেরকে যে মানে উইল গো অ্যাট নাইট, হ্যাঁ যখন রাত হবে প্রায় মিড নাইটের সময় কেউ খুঁজবে না আমাদেরকে, আমরা তিনজন যাবো। ইরফানকে বলে যে ইউ আর দ্য প্রবলেম, কাজ তুমি ছোট, তোমারে খুঁজবে। ইরফান বলে যে না আমারে খুঁজবে না, কারণ আমার মা বাবা যখন এদিকে বাবা ঘুমায় যাবে, মা ব্যস্ত থাকবে, এই সময় আমি চলে আসবো। তো যাই হোক, এগুলা বলে ইরফান বলে যে আমাকে নিতেই হবে, আমি কিন্তু বলে দিব আমার না নিলে। তো লাস্টে বলে আচ্ছা ঠিক আছে, তাহলে মিড নাইটে আমরা বেরোবো। তিনজনে প্ল্যান করে বসে থাকে বাসার মধ্যে। তো সারাদিন এই টুকিটাকি বিকালের পর সন্ধ্যার থেকে এইটা ওইটা কথাবার্তা, মানুষের বিভিন্ন বাসার মধ্যে যা হয় একটা অনুষ্ঠান হলে সেরকম চলতে থাকে। রাত যখন গভীর হয়, একটু হালকা হয়ে আসে, তারপরও পরিবারের মহিলারা বা ইরা তারা গল্প গুজব করতেছে অনেক এরকম অবস্থায়। এই সময় ইরফান এসে উকি দেয় ওদের কাছে, এই রোমেলের কাছে, বলে যে চলো। রোমেল বলে যে তুমি আগে চলে আসছো, বলে হ্যাঁ। তো যাই হোক, রোমেল ইরফান বের হয়ে যায় অ্যাপোলোর কাছে, অ্যাপোলোকে নিয়ে তিনজন বের হয়, ফ্ল্যাশ লাইট নিয়ে যাচ্ছে। তো রোমেল দেখাবে যে কোথায় এটা, আর ইরফান তো সাথে আছে, হি ইজ এনজয়িং, আর অ্যাপোলো তো আছেই। তো অ্যাপোলো ওয়াজ ভেরি কুল, যেটা রোমেল বলছে যে অ্যাপোলো অনেক কুল ছিল, অ্যাপোলো ভাই তার যে খুব কুল, সে ভয়টা হয়তো পাই না, সে মানে খুব আগ্রহ করে যাচ্ছে, কিন্তু ইরফানের একটু ভয় লাগতেছে। যাই হোক, বের হয়েছে তিনজন এবং হেঁটে হেঁটে যাচ্ছে, গ্রামের রাস্তা, বেশ ঠান্ডা ঠান্ডা বাতাস, চাঁদের আলো আছে এরকম একটা সময়, এবং পুরো রাস্তা ধরে হেঁটে হেঁটে বিভিন্ন রকমের গল্প করতে করতে তারা গেল। তো এক সময় গিয়ে মানে সোজা রাস্তা দিয়ে হেঁটে গিয়ে তাদের রাস্তাটা বাঁক নিয়ে সরে গেল। তো ওই জায়গায় অনেক গাছগাছালি শুরু হয়েছে। তো এই জায়গাটা দেখেই রোমেল বলে যে দেখছো, এই জায়গাটা কিন্তু একটু অন্যরকম, এমনি অন্যরকম। তো বলতেছে অ্যাপোলো বলে ইয়া আই ক্যান সি লট অফ ট্রিজ, উডস। এই বলতে বলতে তারা ঢুকলো ওই জায়গায়। তো ঢোকার পরে দেখতেছে যে একটা চিকন রাস্তা গেছে, ওই রাস্তা দিয়ে সোজা দিয়ে মাঝখানে এখান থেকে দেখা যাচ্ছে, হ্যাঁ মানে রাস্তাটা, চিকন রাস্তাটা গিয়ে একদম সোজা মাঝখানে একটা আইল্যান্ডের মতো, এবং ওখানে গাছপালা একদম ভিতরে। বলতেছে ওইখানে হলো ওই কাছারি।
তো বলছে আচ্ছা চলো। তো তিনজনে মিলে হাঁটতে হাঁটতে যখন ওই আইল্যান্ডের মাঝখানে চলে আসলো, আইল্যান্ড মানে কি ওইটা নিচু জায়গা তো, জমি, চাষা জমি, তার মাঝখানে উঁচু একটা ভিটা আর কি, গ্রামে বলো ভিটা, ওই জায়গায় ভিটার মধ্যে গাছপালা দিয়ে ওই জায়গায়। তো হেঁটে হেঁটে ওই গাছপালার মধ্যে ঢুকলো তারা। তো দেখতেছে যে রাতের একটা আলাদা ইকোসিস্টেম ওই জায়গায়, মনে হচ্ছে যে রাতের বেলা নিশাচর পাখি ডাকতেছে, এরকম একটা ডাক শোনা যেতেছে, এটা কেউ চিনে না। ইরফান তো ছোট ছিল, সে তখন ডিটেক্টও করতে পারেনি যে এটা কোন পাখি। তিনজন ঢুকতেছে, তো অ্যাপোলো নাকি বেশ স্ট্রং হয়ে গেছে ওদের মধ্যে। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করবে, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম আজিজুল, ওনার বাড়ি ঢাকা জেলার ধামরাইয়ে। ঘটনাটি উনি ওনার মেজ বোন সুমির কাছ থেকে সংগ্রহ করেছেন। মূলত ঘটনাটি যার সাথে ঘটেছে তিনি এই সুমি আপার ননদের মেয়ের ছেলে শিশু সন্তান, মাত্র অল্প কয়েকদিন বয়স হয়েছিল তার। ঘটনাটি ঘটেছিল 2021 সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে। ঘটনাটির স্থান বগুড়া জেলার শাহজাহানপুর উপজেলার ঘোহাল গ্রামে। ওই সময় ওই ইউনিয়ন পরিষদের নির্বাচনের আয়োজন চলছিল। নির্বাচন উপলক্ষে যারা ক্যান্ডিডেট ছিলেন, যারা দাঁড়িয়েছিলেন আর কি নির্বাচনে, তাদের যারা কর্মী বাহিনী আছে তারা তো তাদের মতো করে তাদের প্রার্থীর প্রচারণা চালাচ্ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনিও কিন্তু এই প্রচারণায় অংশ নিয়েছিলেন। ওনার বাইক ছিল, সারাদিন এই প্রচারণার কাজ করতেন, বাড়িতে ফিরতে ফিরতে রাত হয়ে যেত। তো এমনই এক রাতের বেলা উনি প্রচারণা করে ওনার সাথে আরেকজন ছিল, তাকে সাথে নিয়ে উনি বাড়িতে ফিরছিলেন। তো ওনারা যেই পথ দিয়ে বাড়িতে ফিরছিলেন, ওই পথ দিয়ে ওনারা আসলে সবসময় আসেন না, মাঝে মাঝে আসেন। তো ওনারা যে সময়টাতে ফিরছিলেন তখন যে অনেক রাত এটা আসলে বলা যাবে না, মোটামুটি রাত 9টা 10টা এরকম হবে আর কি। আর যেহেতু ওই এলাকায় নির্বাচনের বেশ একটা আয়োজন চলছিল, মানুষজন তো জেগেই ছিল, অনেকে নির্বাচনী প্রচারণা যেহেতু করতেন, বাধ্য হয়ে রাতের বেলাতেও কারো বাড়িতে ভোট চাইতে যেতে হতো। এই জন্য রাস্তাঘাটে মানুষজন ওই সময় ছিল। তো এই যে ননদের মেয়ের হাজবেন্ড যিনি, উনি যখন বাইক নিয়ে ফিরছিলেন, ওনার সাথে তার একজন ছিল, তো ওনারা ওই পথ দিয়ে আসার সময় একটা ছোট্ট কালভার্ট পড়ে। ওনারা যখন ওই কালভার্টের কাছাকাছি আসার উপক্রম হয়েছেন, তখন ওরা দূর থেকেই দেখেন ওই কালভার্টের উপরে একটা লাশের খাটিয়া রাখা, আর তার মধ্যে লাশও রাখা, সাদা কাফনে মোড়ানো। বাইকের সামনের যে হেডলাইট থাকে, এই হেডলাইটের আলোতে ওনারা কিন্তু দূর থেকে স্পষ্ট দেখতে পেলেন। ওনারা কিন্তু মোটরসাইকেল থামান নাই, ওনার মোটরসাইকেলটা সোজা চালিয়ে কালভার্টের উপরে আসলেন। ওই যে খাটিয়া আর লাশ, এটা পর্যবেক্ষণ করতে লাগলেন। দেখলেন যে দেখতে সাধারণ একটা কাঠের খাটিয়া, লাশটাও স্বাভাবিকই, মনে হচ্ছে লাশটার উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি 5 ইঞ্চি বা 6 ইঞ্চি এরকম হতে পারে আর কি। একটা শুকনো দেহের একটা মানুষ, পুরুষ না মহিলা এটা বোঝা যাচ্ছে না। ওনারা চিন্তা করলেন কি ব্যাপার, এখানে কালভার্টের উপরে লাশের খাটিয়া রেখে লোকজন কোথায় গেল? কেউ না কেউ তো থাকবে এখানে, একজনও নাই। ওনারা কিন্তু এটা দেখে ভয় পায়নি। ওরা চিন্তা করলেন যে দেখি তো সামনে যাই, বাইকটা টান দিয়ে সামনের লোকজনদেরকে বলি যে এই লাশটা কোত্থেকে আসলো, লোকজনই বা কোথায়। ওরা তখন দ্রুত বাইকটা টান দিয়ে কিছুটা সামনে গিয়েছেন। ওইখানে একটা চায়ের দোকান আছে। তো চায়ের দোকানে লোকজন ওই সময় ছিল না, তবে যিনি দোকানদার উনি ছিলেন। দোকান বন্ধ করতে তার আরো বেশ কিছুটা সময় লাগবে। তো ওই দোকানদারকে গিয়ে জিজ্ঞেস করছেন, কি ভাই, এই কালভার্টের উপর দেখি একটা লাশ, এই লাশের কি পরিবার পরিজন নাই, লোকজন নাই, কালভার্টের উপর রেখে চলে গেছে, চলেন তো ভাই লোকজন নিয়ে যাই, এই লাশটার একটা সুরাহা করি। তখন ওই দোকানদার চমকে উঠেছেন, কি বলেন ভাই, আপনি কালভার্টের উপরে লাশ দেখছেন? তখন বলে হ্যাঁ। তখন ওই দোকানদার বলছে, ভাই আপনাদের কোনো ক্ষতি টতি করে নাই তো? তখন উনি বলতেছেন যে ক্ষতি করবে কেন, আমরা দুইজন মানুষ আছি, আমরা দুইজনই তো দেখলাম যে খাটের উপর লাশ শোয়ানো। তখন ওই দোকানদার বলছে, ভাই তাড়াতাড়ি চলে যান এখান থেকে, আর দেরি করেন না, আপনার বড় বাচ্চা বেঁচে গেছেন, দ্রুত বাড়িতে যান। ওনারা তো বুঝতে পারতেছে না ঘটনাটা কি। তখন ওই লোকটাকে বলছেন, ভাই একটু ভেঙে বলেন তো ঘটনাটা কি, কেন এমনটা বলতেছেন? তখন ওই দোকানদার বলতেছেন, ওই কালভার্টটা যে জায়গাটাতে, ওখানে খুবই ভয়ঙ্কর শ্রেণীর কিছু পিশাচ জিন বসবাস করে। তারা অনেক সময় বিভিন্ন মানুষকে বড় ধরনের বিপদে ফেলেছে, অনেকে তো ভয় পেয়ে মারাই গেছে। আপনারা তো আল্লাহর রহমতে ভয় পান নাই, ওখান থেকে চলে আসছেন, কিছুই মনে করেন নাই,
আপনাদের ভাগ্য আসলেই ভালো, দ্রুত বাসায় চলে যান। এই কথা শোনার পর তখন ওনারা একটু একটু ভয় পাচ্ছেন। তারপরে কি আর করা, বাড়িতে চলে আসছেন। বাড়িতে আসার পর ওই ননদের মেয়ের যিনি হাজবেন্ড, উনি হাত মুখ না ধুয়ে রুমে চলে গেছেন। ফ্রেশও হন নাই, ক্লান্ত ছিলেন, সারাদিন দৌড়ঝাঁপ করেছেন। তো ওই সময় কিন্তু এই যে নবজাতক শিশু, তার বয়স ছিল মাত্র 4 দিন। এরপরেই ওই রাত থেকেই মূলত কিছুটা সমস্যা শুরু হয়। বাচ্চা ওই রাতে একটু কান্নাকাটি করে, তবে সেটা যে খুব বেশি এটাও বলা যাবে না। পরের দিন থেকে মূলত সমস্যাটা শুরু হয়। বাচ্চা কান্নাকাটি করে, খিঁচুনি দেয়। তো বিষয়টা শুরুর দিকে একটু স্বাভাবিকভাবেই নিয়েছে, কারণ শুরুতে এই ধরনের কোনো সমস্যা দেখা দিলে বাচ্চাকে তারা ঘরোয়াভাবে ট্রিটমেন্ট করার চেষ্টা করে। তো ওই রাতে যখন ওনারা ঘুমিয়েছেন, তো ঘুমের সময় দেখা যাচ্ছে যে ওই ভাই, ওই দিনও তো উনি নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছেন, ক্লান্ত হয়ে বাড়িতে ফিরেছেন, শুয়ে পড়েছেন। তো বাচ্চার মা যিনি, অর্থাৎ এই সুমিয়াপুর ননদের মেয়ে যিনি, উনি তো বাচ্চার চিন্তা করতেছেন, ঘুম আসে না, তার একটু ঘুম ঘুম ভাব আসে, আবার বাচ্চা নড়াচড়া করে। তো উনি একটা পর্যায়ে দেখতে পান বাচ্চাটা এমন ভাবে নড়াচড়া করছে, মোচড়ামোচড়ি করছে, সাপকে যদি আঘাত করা হয় কিভাবে শরীরটাকে সাপ মোচড়াতে থাকে, মনে হচ্ছে ওভাবে মোচড়াচ্ছে, আর চোখ উল্টে যাচ্ছে, চোখ উপরের দিকে তুলে ফেলতেছে, এমন অবস্থা হয়ে যাচ্ছে। তো উনি তখন তার হাজবেন্ডকে ডাকতে যাই, ওঠো তো, দেখো তো বাচ্চাটার এমন অবস্থা হচ্ছে কেন। উনি তো উঠছেন, উঠে দেখেন আসলেই তো বাচ্চার এই সমস্যা। তখন উনি যেটা করেছেন সেটা হচ্ছে দ্রুত বাইকটা বের করছেন। তো বাইকে তেল পর্যাপ্ত আছে, তেল নিয়ে কোনো সমস্যা নাই। তখন এই ওনার হাজবেন্ড বাচ্চাকে নিয়ে রওনা দিয়েছেন। তবে বাচ্চার মা, যার নাম হচ্ছে শিলা, তাকে কিন্তু নেন নাই। ওই রাতের বেলা তাকে আর নেন নাই, মূলত আর একজন পুরুষ সদস্যকে নিয়ে ওনারা রওনা দিয়েছেন। যেই পথ দিয়ে যাবেন, আল্লাহর কি ইচ্ছা, ওই পথ যেটা, এই পথটাতে আবার পড়েছে ওই কালভার্টটা। ওই কালভার্টের ওখানে যখনই বাচ্চাকে নিয়ে আসেন, হঠাৎ করে ওই কালভার্টের উপরে ওঠার সাথে সাথে বাইকটা বন্ধ হয়ে যায়। বাইকে কিন্তু তেল ছিল। ওই সময় এদিকে বাইক বন্ধ, কালভার্টের উপরে আসছেন। গত রাত্রেই তো এই কালভার্টে একটা সমস্যা দেখা দিয়েছিল। তখন এই বিষয়টা মনে পড়ে যায়, এখানে দাঁড়ানো যাবে না। এই চিন্তা করে ওই যিনি বাইক চালাচ্ছিলেন আর কি, বাচ্চার বাবা, উনি বললেন যে পিছনে যিনি ছিলেন আর কি, তাকে বললেন তুমি বাচ্চাটাকে কোলে নাও, আমি বাইকটা ঠেলতে থাকি যতদূর আগানো যায়। বাইকটা যখন ঠেলতে ঠেলতে ওই কালভার্টের নিচে নামিয়ে আনছেন, কি মনে করে উনি বাইকটা স্টার্ট দেওয়ার চেষ্টা করেছেন, দেখেন বাইকটা স্টার্ট হয়ে গেছে। ওনারা তো অবাক। এদিকে বাচ্চাটা কিন্তু ছটফট করছে। এরপর ওনারা যত দ্রুত সম্ভব ওনারা একটা হসপিটালে চলে আসেন। তবে হসপিটালে আসার পর দেখা গেল বাচ্চাটা একদম নিস্তেজ হয়ে গেছে, তার শ্বাস প্রশ্বাস চলছে না। ডাক্তার চেক করে দেখতে পেলেন বাচ্চাটা আরো আগেই মারা গেছে। বাচ্চাটাকে মৃত অবস্থায় বাড়িতে নিয়ে আসা হয়। মাত্র কয়েকদিনের বাচ্চা, ফুটফুটে একটা ছেলে সন্তান এভাবে মারা গেল। কেন মারা গেল ডাক্তারও কোনো বুঝতে পারে নাই, আসলে কোন রোগের কারণে এটা হয়েছে, কোন আলামতি বুঝতে পারে নাই। বাচ্চাটাকে দাফন কাফন করা হয়। কয়েকদিন পর একজন হুজুরকে নিয়ে আসা হয়। ঘটনাটা কি, কেন এই বাচ্চাটা এভাবে মারা গেল? তখন হুজুর একটু সময় নেন। সময় নেবার পর এরপর বলতে একদিন পরে আসছেন, এসে বেশ কিছু রহস্যময় তথ্য দেন, যে তথ্যগুলো আসলে তাদেরও জানা ছিল না। হুজুর বলেন, ওই রাতে যখন বাচ্চার বাবা বাইক নিয়ে ফিরছিলেন, তখন এই যে লাশের খাটিয়াটা দেখতে পেয়েছিলেন, মূলত এরা ভয় দেখানোর জন্য পিছু নিয়েছিল। উনি ওইখান থেকে বাড়িতে চলে আসার পর হাত মুখ ধোন নাই। যেহেতু ওনারা ভয় পান নাই, ওই পিশাচটা ক্ষিপ্ত হয়ে তার সাথে সাথে বাড়িতে চলে আসে। আর হাত মুখ না ধুয়ে ফ্রেশ না হয়ে বাড়িতে উনি চলে আসেন। চলে আসার পর এই নবজাতক শিশু, তখনও তো ওই ঘরটা আতুর ঘর আর কি বলতে হবে, তার পাশে শুয়ে পড়েছেন। আর তখনই ওই পিশাচটা ওই বাচ্চার পিছু নিয়েছে।
বাচ্চার সাথে লেগে গেছে। ওই পিশাচটা নাকি ওই বাড়িতে আসার পর দেখে আরেকটা পিশাচ ওই বাচ্চার কাছে বসে আছে। তখন নাকি ওই পিশাচকে বলছে, এই তুই এখানে কেন? তখন নাকি ওই পিশাচটা আবার সদ্য আসা পিশাচকে বলেছে যে এই বাচ্চার জন্মের পর থেকেই আমি ওর পিছু নিছি। ও হসপিটালের যেই রুমে ভর্তি ছিল বাচ্চার মা এবং বাচ্চা, ওই রুমের পাশেই আমি থাকতাম। ওখান থেকে এই বাচ্চাটার দিকে নজর দিছি, ওই বাচ্চাটাকে তো আমি মারবই। তখন নাকি ওই পিশাচ বলেছে, ঠিক আছে, আমিও মারার জন্য আসছি, আমরা দুইজন মিলে মারবো। এদিকে ঘটেছে আর একটা ঘটনা, সেটা হচ্ছে ওই বাড়িতে নাকি দুইজন জিন থাকতো। এই দুইজন জিন এই বাড়ি পাহারা দিত, মানুষদেরকে বিভিন্ন সমস্যা থেকে রক্ষা করার চেষ্টা করতে তাদের সাধ্য অনুযায়ী। এটা আবার ওই বাড়ির লোকজন জানতো না। হুজুর এই কাজটা যখন শুরু করেছেন তখন জানতে পেরেছেন, মানে তথ্য নিয়ে শুরু করেছেন তখন জানতে পেরেছেন। হুজুর ওই জিনটাকে হাজির করেছিলেন। সেই জিন হাজির হওয়ার পর অদ্ভুত একটা তথ্য দেয়, তা হচ্ছে যে যেই রাতে ওই বাচ্চার বাবা নির্বাচনী প্রচারণা শেষ করে বাড়িতে ফিরেছে, হঠাৎ করে নাকি ওই জিনের এক আত্মীয় এসে খবর দেয় ওই জিনের বাচ্চাকে কে বা কারা অপহরণ করেছে। তখন নিজের বাচ্চাকে উদ্ধার করার জন্য সে চলে যায়, আর সে যাওয়ার সময় ওই সাথে যে আর একটা জিন ছিল তাকেও নিয়ে যায়। এখন তো বাড়ি ফাঁকা, এই সুযোগে এরা চলে আসছে। এদিকে ওই জিনের বাচ্চাকে অপহরণ করেছে, তার এই অপহৃত বাচ্চাকে উদ্ধার করতে সময় লেগে গেছে। পরে বোঝা গেল এই পুরোটাই ছিল একটা সাজানো নাটক। এই কারণে নাটক বলছি যে এই জিনের বাচ্চাটাকে অপহরণ করে এমন একটা জায়গায় রেখেছে, খুঁজতে কয়েকদিন সময় লাগবে, কিন্তু খুঁজে পাওয়া যাবে। ওই জিনও বুঝতে পারবে না এই কাজটা কে করেছে। সে তার বাচ্চাকে খোঁজার জন্য চলে গেছে ওই বাড়ি ছেড়ে। আর ওই বাড়ি থেকে সে যতটুকু দূরে গেছে মোটামুটি তার আসতে সময় লাগতো না, কিন্তু ওই বাড়িতে সে তো আর বন্দি না যে যেতে পারবে না। আর ওই বাড়ির লোকজনও তো জানে না, সে নিজের থেকেই কোনো কারণে এই বাড়ির লোকদেরকে পাহারা দিয়ে রাখে, ওই বাড়ি পাহারা দিয়ে রাখে। যেহেতু তার নিজের বাচ্চা অপহৃত হয়েছে, তাকে তো উদ্ধার করতেই হবে। এই জন্য সে ওই সময়ের জন্য যখন চলে গিয়েছে, তখন হচ্ছে এই দুই জিন তারা এই বাড়িতে ঢুকে পড়েছে। মূলত এরা কারসাজি করেই এই কাজটি করেছে। মাঝখান থেকে এই বাচ্চাকে এই দুটো জিন হত্যা করেছে। আর যারা পাহারা দিত এরা এই দুই জিনের একটা ফাঁদে পড়ে ওই সময়ের জন্য এই বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। বাচ্চাটা তো মারা গেল। আর প্রিয় লিসেনার্স, ঘটনাটা আপাত দৃষ্টিতে এ পর্যন্ত হলেও এই ঘটনা থেকে শিক্ষণীয় কিন্তু একটা ব্যাপার রয়েছে। বাড়িতে ফিরেই আমাদেরকে কিন্তু ফ্রেশ হতে হবে, হাত মুখ ধুতে হবে, ভালো করে পরিচ্ছন্ন হতে হবে। সম্ভব হলে আমরা অবশ্যই অজু করে নিব। যদি মনে হয় আমরা বিভিন্ন জায়গা থেকে ঘুরে এসেছি, মাঠ ঘাট, কবরস্থান, শ্মশান, তাহলে আমরা বাড়িতে ফিরে এসে গোসল করে নেবার চেষ্টা করব অবশ্যই। এরপর গোসলের সময় অবশ্যই গোসলের যে ফরজগুলো রয়েছে সেগুলো আদায় করব, আমরা অজু করব, তারপরে গিয়ে আমরা বাচ্চাকে ধরব। যেহেতু নবজাতক শিশুর কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে, যে সময়টা পর্যন্ত আমরা আতুর ঘর বলে থাকি, ওই সময় কিন্তু অনায়াসেই কোনো দুষ্ট জিনেরা ওই বাচ্চাদের উপর প্রভাব বিস্তার করতে পারে। মূলত এরকম একটা প্রেক্ষাপট তৈরি করা হয়েছিল ওই বাচ্চাটাকে হত্যা করার জন্য। যে কোনো ভাবেই হোক, দুটো জিনের উদ্দেশ্য একটা সময় এসে এক হয়ে যায়, তাই তারা সেই কাজটি করে ফেলেছে। আর অনায়াসেই যেন বাচ্চাটাকে মেরে ফেলা যায়, এই জন্য তারা একটা নাটক সাজিয়েছিল, যাতে করে ওই ফাঁদে পড়ে পাহারাদার জিনগুলো তারা এখান থেকে কিছু সময়ের জন্য চলে যায়, এবং হয়েছিল তাই। এই জন্য বলি প্রিয় লিসেনার্স, আমরা বাইরে থেকে যখন আসব আমরা নিজেদেরকে পরিচ্ছন্ন করে ফেলবো ইনশাল্লাহ। তাহলে দুটো কাজ হবে, এক হচ্ছে বাইরে থেকে আসা জীবাণুগুলো ঘরের অন্যদেরকে আক্রমণ করতে পারবে না, সেই সাথে বাইরে থেকে আসা দুষ্ট জিনগুলো আর বাড়ির সদস্যদেরকে ক্ষতি করতে পারবে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। ধন্যবাদ জানাচ্ছি আজিজুল ভাইকে আপনার পাঠানো এই ঘটনার জন্য। যিনি আমাকে ঘটনা পাঠিয়েছেন তার নাম নিশাত। তিনি ঢাকার মিরপুরে থাকেন। এবার তিনি এইচএসসি ব্যাচের ক্যান্ডিডেট এবং বিএন কলেজ থেকে তিনি আছেন। তিনি এভাবে লিখেছেন যে আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনি ভালো আছেন।
আমিও আলহামদুলিল্লাহ ভালোর দলে আছি। শুরুতেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি বাংলিশ লিখেছি। আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান। আমার আর কোনো আপন ভাই বোন নেই। এ কারণে আমার কাজিনদের প্রতি একটা বেশ ভালোবাসা অনেক আগের থেকেই কাজ করে এবং অনেক বেশি। আমার মেজো ছেলে শুভ ছিল আমার কাজিন। আমরা দুইজন সেম এজ হওয়ার কারণে বলতে গেলে আমরা একজন আরেকজনের বেস্ট ফ্রেন্ড। আমি ঢাকায় থাকি আর শুভ আমার নানু বাড়ি পাবনার কোনো এক গ্রামে থাকে। তবে আমি বাড়ি গেলেই দুইজন মাঝরাত অবধি পুকুর ঘাটে বসে আড্ডা দেওয়া, লুকিয়ে স্মোক করা, এছাড়া আরো অনেক রকম দুষ্টামি আর আনন্দমুখর সময় কাটানোর মধ্য দিয়ে আমরা অনেক সময় টাইম স্পেন্ড করেছি। আগেই বলে রাখছি, আমি যখন ঢাকা থেকে পাবনায় যেতাম তখন ভৌতিকতার অনেক এপিসোড একসাথে শুনতে যেতাম। রাত 1টা-2টা পর্যন্ত আড্ডা দিয়ে রুমে এসে আমরা দুই ভাই হয়ে যেতাম ভৌতিকতার মনোযোগী শ্রোতা। যাই হোক, সেদিন 22 অগাস্ট রাত পেরিয়ে ফজরের আজান কেবল শেষ হলো। সারা রাত আমি বন্ধুদের সাথে গেমিং করে ঘুমাতে যাব, ঠিক এমন সময় মনে হলো আমার দরজায় কেউ নক করছে। আমি তেমন একটা ভ্রুক্ষেপ করলাম না। ঠিক তার 2 মিনিট পরই আবারও পাশের রুম থেকে আম্মু কল দিয়ে বলছে, দরজাটা খোলো। আমি অনেক অবাক হয়ে তাড়াহুড়া করে দরজা খুলেই বললাম, কি হয়েছে? আরো ঠিক কিছু বলতে যাব তখনই আম্মু বলে উঠল, আমাকে থামিয়ে দিল এবং বলল, শুভ আত্মহত্যা করেছে। আম্মুর মুখে এই কথাটা শুনে আমি থমকে যাই। আমার দম আটকে যাচ্ছিল। আমি শুধু বললাম, কি হয়েছে আমার ভাইয়ের? আম্মু আমার এই অবস্থা দেখে আমাকে সান্ত্বনা দিয়ে বলল, তেমন কিছু না, শুভ খুব অসুস্থ, হাসপাতালে নেওয়া হয়েছে, চলো বাড়ি যেতে হবে। আমরা তখনই রওনা হলাম ঢাকা থেকে পাবনার উদ্দেশ্যে। বাড়ি পৌঁছাতে প্রায় 10টা বেজে গেল। বাড়ি ঢোকার আগেই দেখতে পেলাম একটা পুলিশের গাড়ি। আমি তখনই আম্মুকে বললাম, আম্মু এখানে পুলিশের গাড়ি কেন আসছে, আর মানুষের কান্নার আওয়াজ কোথা থেকে আসছে? তখন আম্মু বলল, শুভ আর নেই। আমি এক দৌড় দিয়ে বাড়িতে ঢুকেই দেখতে পাই আমার বন্ধু, আমার ভাই শুয়ে আছে বারান্দার, আর ওকে ঢেকে রাখা হয়েছে বিছানার চাদর দিয়ে। আমি ভেঙে পড়ি। মুখের উপর থেকে চাদরটা সরিয়ে ওর মুখটা দেখি। পাশ থেকে আমার ভাবি অর্থাৎ শুভর বড় ভাইয়ের বউ বলতে শুনলাম ও নাকি গলায় দড়ি দিয়েছে। আমি এটা শোনার সাথে সাথে আমার মনে একটু খটকা লাগলো। এতদিন শুনেছি ফাঁসি নিলে নাকি জিভ বের হয়ে যায়, চোখ বড় হয়ে থাকে, মুখ কালো হয়ে সাদা হয়ে যায় বা কিছু একটা। তবে ওর মুখটা একদম স্বাভাবিক কিভাবে? মনের অজান্তে আমি তখনই বলে উঠি, আমার ভাই মরে নাই, ওকে কেউ মেরে ফেলেছে। সবাই আমাকে সান্ত্বনা দিয়ে ঘরে নিয়ে যায়। এদিকে ডোম চলে এসছে, পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ নিয়ে যাবে পাবনা সদর হাসপাতালে। 20 মিনিটের মধ্যেই লাশ নিয়ে গেল। আনুমানিক বিকাল 5টায় লাশ বাড়ি নিয়ে আসা হয়। তারপর লাশ দাফন কাফন শেষ করতে করতে রাত 8টা বেজে যায়। 25 অগাস্ট আমরা ঢাকায় ব্যাক করি। ঠিক সেদিন রাতে শুভ যে রুমে সুইসাইড করেছে সেই রুমে শুভর নানি আর মামাতো বোন ঘুমাবে বলে ঠিক করে। রাত 10টার দিকে সেই নানি ওয়াশরুমে যাওয়ার জন্য রুম থেকে বের হয়ে 2 পা এগোতেই দেখতে পায় তার থেকে 15 থেকে 20 ফিট দূরে একজন মহিলা অবয়ব উল্টো দিকে ঘুরে মাছ কাটছে। নানি এটা দেখেই তাড়াহুড়া করে রুমে ঢুকে দরজা লাগিয়ে শুয়ে পড়ে। কখন যেন নানি ঘুমিয়ে পড়ে। রাত আনুমানিক 2টায় নানির ঘুম ভেঙে যায় হাতের সাথে কারো চুল পেঁচানোর কারণে। তার হাতে কারো সাথে চুল পেঁচিয়ে গেছে। নানি চোখ খুলে দেখতে পায় তার নাতি বাম পাশে শুয়ে গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর তার চুলও বাঁধা। তবে কার চুল হাতে পেঁচিয়েছিল এটা ভাবতে ভাবতে নানি অপর পাশে তাকিয়ে দেখতে পায় একটা মেয়ে চুল ছাড়া অবস্থায় নানির পাশে নানির দিকে ফিরে চোখ বড় করে তাকিয়ে আছে। নানি আরো লক্ষ্য করে এই মেয়েটার চুলই নানির হাতে পেঁচিয়ে আছে। নানি মোটামুটি কবিরাজি বিদ্যা জানতেন, তাই নানি মেয়েটার উদ্দেশ্যে ধমকের সুরে বললেন, কে তুই, কি চাস? তখন মেয়েটা নানিকে পাল্টা ধমক দিয়ে বলল, চুপ, একদম চুপ, কথা বলা যাবে না। এই রুমে কি করিস? আর যদি এই রুমে আসছিস তবে শুভর মতো তোকেও মেরে ফেলবো। তখন নানি দোয়া দুরুদ পড়তে শুরু করলে মেয়েটা ভ্যানিশ হয়ে যায়।
পরদিন সকালে ঘুম থেকে উঠেই নানি তার বড় ছেলেকে অর্থাৎ শুভর বড় মামাকে ফোন করে সবকিছু বলে। মামাদের বাড়ি মুন্সিগঞ্জের কোন এক গ্রামে। মামা একজন বড় মাপের কবিরাজ ছিল। তো মামা সব শুনে বলেন সে 2 দিন পরে আসবে, আর 2 দিন সাবধানে থাকতে হবে। 26শে অগাস্ট রাত প্রায় 11টা হবে, সবাই শুয়ে পড়েছিল। শুধু শুভর বড় ভাই আর ভাবি বসেছিল বারান্দায়। এমন সময় হঠাৎ লক্ষ্য করে বাড়ির ভেতর থেকে আমার সেজো মামার মেয়ে সুচি, বয়স 10-11 হবে, ও হাঁটতে হাঁটতে ঘর থেকে বের হয়ে বাড়ির সীমানা অতিক্রম করে মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছে। মেইন গেট খুলে বের হলেই সামনে আমাদের নিজস্ব একটা পুকুর, বাম পাশে একটি বাঁশঝাড়, যেখানে আজ থেকে 15 বছর আগ পর্যন্ত গ্রামের কেউ মারা গেলে তাকে কবর দেওয়া হতো। আর ডান দিকে একটু জঙ্গল টাইপের জায়গা ছিল, সেটা এখনো আছে। আমার ছোট বোন সুচি যখন মেইন গেট খুলে বের হওয়ার চেষ্টা করছিল, তখনই শুভর বড় ভাই ওকে ধরে ফেলে এবং দেখতে পায় ওর চোখ বন্ধ, অর্থাৎ ও ঘুমের মধ্যে হেঁটে এসছে। ওকে যখন জিজ্ঞাসা করা হয় এত রাতে তুই কই যাস, তখন আমার বোন চোখ বন্ধ করেই বলতে থাকে আমাকে ওরা ডাকছে, আমাকে যেতে হবে। পরে যখন ভাইয়া ওকে ধরে বাড়ির মধ্যে নিয়ে আসে, সবাইকে ডেকে তুলে কয়েকবার ঝাঁকি দেয়, তখন ঘুম থেকে জেগে যায় আর বলে আমি এখানে কেন, আমি তো ঘুমাচ্ছিলাম। এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তবু যেন কেউ আতঙ্কিত না হয়ে পড়ে, এ কারণে আমার মেজো খালামণি একটু ধমক দিয়ে বলে আরে কিচ্ছু হয়নি, ওকে ভূতে ধরছে নাকি, আজ এগুলা কিচ্ছু না, যাও সবাই ঘুমাও।